প্রিয় দর্শক মণ্ডলী, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের সুবিধাবঞ্চিত শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত বিতর্ক বিকাশ প্রতিযোগিতা দেখার জন্য। আমাদের আজকের বিতর্ক বিকাশের কোয়ার্টার ফাইনালে যে বিষয় নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে সচেতনতা নয়, আইনের কঠোর হলেই বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। দেশের প্রত্যন্ত অঞ্চলের প্রায় 2000 মাধ্যমিক বিদ্যালয়ের 72,000 শিক্ষার্থী বিভিন্ন পর্যায় থেকে ইউনিয়ন, জেলা, উপজেলা বিভিন্ন বিভাগে চ্যাম্পিয়ন হয়ে আজকের এই প্রতিযোগিতায় রংপুর ও রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন দুটি দল এই কোয়ার্টার ফাইনালে অংশগ্রহণ করছে। আজকের কোয়ার্টার ফাইনালের যারা পক্ষ দল তারা হচ্ছে কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়, যারা লালমনিরহাট থেকে এসেছে, রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল, এবং বিপক্ষ দল হচ্ছে অগ্রাণ উচ্চ বিদ্যালয়, যারা বড়াইগ্রাম নাটোর থেকে এসেছে, রাজশাহী বিভাগের চ্যাম্পিয়ন দল। আসুন দর্শক মণ্ডলী, আমরা পরিচিত হয়ে নিই আমাদের আজকের এই পক্ষ এবং বিপক্ষ দলের বক্তাদের সাথে। পক্ষ দল কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা মোহাম্মদ আলিরাজ আনসারি সঞ্চয়, দ্বিতীয় বক্তা ইসরাত জাহান টুম্পা এবং তাদের দলনেতা আমির সোহেল রাব্বি। অন্যদিকে বিপক্ষ দল আগ্রাণ উচ্চ বিদ্যালয়ের বক্তারা হলো প্রথম বক্তা কানিজ ফাতেমা, দ্বিতীয় বক্তা শিউলি শিলা জয়ী ও তাদের দলনেতা ইসমতারা বকুল। আমাদের সাথে বিচার কার্য করার জন্য রয়েছেন ইসরাত জাহান উর্মি, সিনিয়র সাংবাদিক এটিএন নিউজ, মাইনুল আলম, বিশেষ প্রতিনিধি দৈনিক ইত্তেফাক, এবং আরও রয়েছেন আঙ্গুর নাহার মন্টি, কূটনৈতিক প্রতিবেদক দৈনিক ভোরের কাগজ। আমাদের সাথে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্পাদক নাসিমা আক্তার জলি। আমরা আমাদের প্রধান অতিথি নাসিমা আক্তার জলির বক্তব্য শুনবো আমাদের আয়োজনের একেবারেই শেষে। তবে শুরু করছি বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতা এবং শুরুতে আহ্বান করছি পক্ষ দল, যারা রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দল কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয়ের প্রথম বক্তা মোহাম্মদ আলিরাজ আনসারি সঞ্চয়কে এই পর্যায়ে তার বক্তব্য উপস্থাপন করা। অপেক্ষার জীবন, নিম অপেক্ষা তেতো, তেঁতুল অপেক্ষা টক, আর হেমলক অপেক্ষা বিষাক্ত। মাননীয় মডারেটর, স্বাধীনতার 44টি বছর ধরে অপেক্ষা করছি, কিন্তু তারপরও যখন সচেতনতা দিয়ে বাল্যবিবাহ রোধ করতে পারিনি, তখন আর অপেক্ষার প্রহর নয়, আমরা কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ রোধ করতে চাই। ধন্যবাদ মাননীয় মডারেটর। আমাদের বিতর্ক চলছে এবং আমাদের বিতর্কের প্রস্তাব সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য পক্ষে বলছি। মাননীয় মডারেটর, বিষয়টির যে গুরুত্বপূর্ণ প্রবঞ্চগুলো অধিকতর ব্যাখ্যার দাবি রাখে সেগুলি বিশ্লেষণ করছি। প্রথমেই সচেতনতা। সচেতনতা একটি দীর্ঘস্থায়ী ও অনিশ্চিত প্রক্রিয়া, যা দিয়ে কোনো সামাজিক সমস্যা পুরোপুরি সমাধান হবে কি হবে না তা নিশ্চিত করে বলা অসম্ভব। দ্বিতীয়ত আইন। অধ্যাপক হল্যান্ডের মতে আইন হলো মানুষের বাহ্যিক আচরণের নিয়ন্ত্রণ বিধি, যা সার্বভৌম কর্তৃপক্ষ দ্বারা কার্যকর করা হয়। মাননীয় মডারেটর, কঠোর আইন বলতে আমরা বোঝাচ্ছি সংবিধান প্রণীত প্রচলিত আইনের প্রয়োগ ও বাস্তবায়নের বাধ্যবাধকতা, যার মাধ্যমে সমাজে সংগঠিত যাবতীয় অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান পূর্বক অপরাধ প্রবণতা নির্মূল করা সম্ভব। মাননীয় মডারেটর, তৃতীয়ত বাল্যবিবাহ। 1929 সালের বাল্যবিবাহ নিরোধ আইনের ধারা 4 অনুযায়ী 18 বছরের কম বয়সী মেয়ে এবং 21 বছরের কম বয়সী ছেলের যে কোনো একজনের বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়াকেই বাল্যবিবাহ বলা হচ্ছে। মাননীয় মডারেটর, আজকের বিষয়টিতে সচেতনতা এবং কঠোর আইন নামক দুটি প্রক্রিয়াকে দেখানো হয়েছে এবং প্রশ্নটি হচ্ছে যে এই প্রক্রিয়া দুটির মধ্যে কোনটি বাল্যবিবাহে অধিক কার্যকর। এবং মাননীয় মডারেটর, এই অবস্থানে দাঁড়িয়ে আমরা 3টি নিয়ামক প্রতিষ্ঠার মাধ্যমে দেখিয়ে যাব যে আইনটি যদি কঠোর করা যায় তবে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। প্রথমেই, কৃত অপরাধের অনুপাতে প্রদেয় শাস্তির পরিমাণ সময়োপযোগী ও দৃষ্টান্তমূলক হতে হবে। অর্থাৎ মাননীয় মডারেটর, আমরা এমন কোনো আইনের কথা বলছি না যা গরু মেরে জুতো দানের মতো, আমরা বলছি সেই আইন প্রয়োগের কথা যার মাধ্যমে মাননীয় মডারেটর একটি বাল্যবিবাহে সম্পৃক্ত ব্যক্তিদের সাজার ভয়াবহতা দেখে আরো 10টি বাল্যবিবাহ আপনা আপনি বন্ধ হয়ে যাবে। দ্বিতীয়ত মাননীয় মডারেটর, বিচার বিভাগের দীর্ঘসূত্রিতা কাটিয়ে ন্যূনতম সময়ের মধ্যে পূর্ণ সাজা প্রদান করতে হবে এবং সেই সাথে ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তাৎক্ষণিকভাবে সংগঠিত বাল্যবিবাহ বন্ধ করতে হবে। তৃতীয়ত, আইনটি সম্পর্কে জনগণের মাঝে সম্যক ধারণা প্রদান করতে হবে। অর্থাৎ শুধু আইন প্রণয়ন এবং শাস্তির বিধানের কথা আমরা বলছি না মাননীয় মডারেটর, আমরা বলছি সেই আইনটি প্রচার প্রচারণার মাধ্যমে আজ সেই আইনটির পরিচিতি ও আইনি সচেতনতা গড়ে তুলতে হবে। মাননীয় মডারেটর, যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গার্ল সামিটে মাননীয় প্রধানমন্ত্রী বলেন 2000 সালে বাংলাদেশে সংগঠিত বাল্যবিবাহের হার ছিল 38.2%, যা 2013 থেকে 14তে এসে দাঁড়ায় 18%। তিনি আরও উল্লেখ করেন যে যেটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেটি হচ্ছে বাল্যবিবাহ নিরোধ আইনের সঠিক বাস্তবায়ন। মাননীয় মডারেটর, বাল্যবিবাহের গুরুত্বপূর্ণ কারণগুলোর মধ্যে অন্যতম দুটি হচ্ছে নিরাপত্তার অভাব এবং যৌতুক প্রথা।
লক্ষ্য করুন প্রতিপক্ষ, সেভ দ্য চিলড্রেনের এক জরিপে দেখা যায় যে বিগত 2011 থেকে 12 সালে কেবল ইপটিজিংয়ের কারণে রাজশাহীর 3 উপজেলায় 612টি বাল্যবিবাহ সংঘটিত হয় এবং যা 2013 থেকে 14 সালে কমে দাঁড়ায় 328টিতে, যেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল মাননীয় মডারেটর, এই বাল্যবিবাহের সংখ্যা হ্রাসে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সেই আইনের কঠোর ব্যবস্থাপনা। এবং মাননীয় মডারেটর, যেটি দ্বারা আবার প্রমাণিত হলো যে আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে আমরা ইপটিজিং দূর করতে পারি, পক্ষান্তরে আমরা বাল্যবিবাহ দূর করতে পারি। এবং মাননীয় মডারেটর, এই পর্যায়ে প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে আমার প্রশ্ন যে নিরাপত্তার অভাবজনিত কারণে যে বাল্যবিবাহ ঘটছে সেখানে আপনারা কিভাবে সচেতনতা প্রয়োগ করবেন, দয়া করে সেটি একটু স্পষ্ট করবেন। কথায় আছে, অভাব যখন দরজায় এসে দাঁড়ায়, ভালোবাসা তখন জানালা দিয়ে পালায়। মাননীয় মডারেটর, মেয়ের বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে যখন যৌতুকের হারটিও বেড়ে যায়, তখন অর্থনৈতিকভাবে অসচ্ছল পরিবারগুলি তাদের মেয়ের বাল্যবিবাহ দিতে বাধ্য হয়। মাননীয় মডারেটর, তাই বলছি, সচেতনতা নয়, আইনের কঠোর প্রয়োগটি যদি আমরা নিশ্চিত করতে পারি তবেই বাল্যবিবাহ দূর করা সম্ভব। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আমরা কিন্তু একটা মধ্যমায়ের দেশের দিকে প্রবেশ করছি, ঠিক এই প্রেক্ষাপটেও কিন্তু বাংলাদেশে এখনো বাল্যবিবাহ নিয়ে কিন্তু আমাদেরকে এখন অনেক দৌড়ঝাঁপ দিতে হচ্ছে, আমাদেরকে কথা বলতে হচ্ছে, এটি প্রতিরোধের কথা বলছে। একেবারে শেষ মুহূর্তে আজকের এই বালক তার্কিক সে এসে বলল যে মেয়ের বয়স বৃদ্ধির সাথে সাথে যৌতুকের পরিমাণও বাড়তে থাকে। এই যে তার একটা বেদনা এবং তার একটা অনুভূতি, এটি কিন্তু আমাদেরকে স্পর্শ করছে এবং সে কারণে আমাদেরকে এটি বন্ধ করতে হবে এবং সেটা কিভাবে করতে হবে এটি নিয়ে আজকে আমাদের প্রতিযোগিতা। আমরা শুনবো আমাদের প্রতিযোগিতার বিপক্ষ দল, যারা রাজশাহী বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে এসেছে, আগ্রান উচ্চ বিদ্যালয়ের নাটোরের বিতর্ক দলের প্রথম বক্তা কানিজ ফাতেমাকে তার বক্তব্য প্রদান করার জন্য। প্রতিপক্ষের কথা শুনে মনে হচ্ছে ভিন্ন কোনো গ্রহে বসবাস করছি। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ যখন বাল্যবিবাহ বন্ধে কঠোর আইনের ওপর যুক্তি উপস্থাপন করছে, ঠিক তখন শিশু আইনে 18 বছরের নিচে সকল মানব সন্তান শিশু, আর অন্যদিকে বাল্যবিবাহ নিরোধ খসড়া আইনে সেই কন্যা শিশুই বধূ হওয়ার যোগ্যতা অর্জন করছে। প্রতিপক্ষ, সত্যিই তো আইন থাকতে এদেশের বাল্যবিবাহের সুযোগ কোথায়, যখন আপনারা শিশু বিবাহের বৈধতাটুকু দিয়ে দিয়েছেন। অর্থাৎ আপনারা আম চুরি বন্ধ করতে পুরো আম গাছটাই চুরি নিশ্চয়তার বিধান করছেন। ধন্যবাদ মাননীয় মডারেটর, আমাকে বক্তব্য দানের সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, সংঘগত অবস্থান থেকে প্রতিপক্ষের সাথে পুরোপুরি সহমত পোষণ করতে পারছি না, তাই আমাদের অবস্থান থেকে নতুন করে সচেতনতার সংজ্ঞা প্রদান করছি। মাননীয় মডারেটর, সচেতনতা বলতে আমরা এমন একটি মানবিক বোধকে বুঝি যার মাধ্যমে মানুষ ন্যায় ও অন্যায়ের পার্থক্য অনুধাবন করে এবং অন্যায় থেকে বিরত থেকে ন্যায়ের পক্ষে সামাজিক অবস্থান গড়ে তোলে। মাননীয় মডারেটর, আমরা মূলত দুটি জায়গায় বিতর্ক করব, আর তা হলো সচেতনতার পরে নয় শব্দের ব্যবহার এবং বন্ধ হতে বাধ্য। লক্ষ্য করুন প্রতিপক্ষ, নয় অর্থ না, অর্থাৎ বিষয়বস্তুতে সচেতনতার কার্যকারিতাকে সরাসরি অস্বীকার করা হয়েছে। তাই পক্ষ দলের তার্কিকরা কেবল কঠোর আইন নিয়ে আলোচনা করবেন, সচেতনতা নিয়ে প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা করার বৈধ অধিকার তাদের নেই। অন্যদিকে বন্ধ হতে বাধ্য বাক্যাংশটির পূর্ণ ভাব হচ্ছে বাল্যবিবাহ পুরোপুরি নির্মূল হয়ে যাবে, যার অর্থ আমরা এমন এক সমাজের কথা বলছি মাননীয় মডারেটর, যেখানে একটি শিশুও বাল্যবিবাহের শিকার হবে না। অর্থাৎ মাননীয় মডারেটর, প্রতিরোধের বিষয়টি চিন্তা করতে হবে, প্রতিকার নিয়ে আলোচনা করার সুযোগ নেই। মাননীয় মডারেটর, আমাদের সবার আগে ভাবতে হবে কি কি কারণে বাল্যবিবাহের ঘটনাগুলো ঘটছে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সেভ দ্য চিলড্রেন পরিচালিত একটি জরিপে দেখা গেছে যে ঢাকা শহরের নির্বাচিত 100টি বস্তিতে থাকা 80% কন্যা শিশু বাল্যবিবাহের শিকার হচ্ছে। আর এই তথ্যের প্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান অনুষদের অধ্যাপক ডক্টর মাহবুবা নাসরিন বলেন, বাল্যবিবাহের প্রধান কারণগুলো হলো দারিদ্র্য, অশিক্ষা এবং সামাজিক নিরাপত্তার অভাব। শুধু বস্তি এলাকা নয় মাননীয় মডারেটর, এদেশের 26.02% মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে বসবাস করে। শিক্ষার হার 54.05% এবং 41% মানুষ সামাজিক নিরাপত্তার সুযোগ থেকে বঞ্চিত। মাননীয় মডারেটর, এই তিনটি সমস্যার পার্শ্ব প্রতিক্রিয়া যখন বাল্যবিবাহ, তখন প্রতিপক্ষ এই সমস্যাগুলোর সমাধান না করেই বাল্যবিবাহ বন্ধে যে স্বপ্নটি দেখছেন তা মঙ্গল গ্রহ হতে আগত কোনো কাল্পনিক এলিয়েনের স্বপ্নের মতো ফেক, অন্তঃসারশূন্য। প্রতিপক্ষ, আপনারা কি বিশ্বাস করেন উল্লেখিত সমস্যাগুলো আইনের মাধ্যমে সমাধান করা সম্ভব? যদি সম্ভব হবে তাহলে তা কিভাবে? প্রশ্ন রইল, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, মূলত দুটি জায়গা থেকে মানুষের মাঝে সচেতনতার বলয়টি তৈরি হয়, আর তা হলো সরকারি উদ্যোগ এবং বেসরকারি উদ্যোগ। প্রথমত, আমরা যদি সরকারি উদ্যোগের দিকে দৃষ্টি দেই তাহলে দেখতে পাই সরকার পাঠ্যপুস্তকে বাল্যবিবাহ, ইফটিজিং, যৌতুক প্রভৃতি বিষয়ে পাঠ সংযোজনের মাধ্যমে শিক্ষিত জনগোষ্ঠীর মাঝে গণ সচেতনতা তৈরি করেছে। অন্যদিকে পরিবার পরিকল্পনা এবং নারী ও শিশু মন্ত্রণালয়ের মাধ্যমে জনসংখ্যা, বাল্যবিবাহ, অপুষ্টি, শিশু মৃত্যু প্রভৃতি প্রতিরোধে মানুষের দুয়ারে দুয়ারে সচেতনতার
বার্তাটি পৌঁছে দিচ্ছে। আর এক্ষেত্রে সরকারের পাশে এসে দাঁড়িয়েছে বিভিন্ন গণমাধ্যম। মাননীয় মডারেটর, বাংলাদেশ আজ পোলিও মুক্ত, কিন্তু এই সফলতার নেপথ্যে কোনো আইনের হাত ছিল না প্রতিপক্ষ। টিকা দিন, বাচ্চা বাঁচান, কিংবা বাদ যাবে না একটি শিশু, এমনই কিছু স্লোগান মানুষের দ্বারে দ্বারে পৌঁছেছিল বলেই মিস্টার পোলিও বাংলার মানচিত্র থেকে মুছে গেছে। মাননীয় মডারেটর, পোলিও প্রতিরোধের মতোই বাল্যবিবাহ প্রতিরোধে আজকে স্লোগান 18-র আগে বোধ নয়, আমরাই করব পৃথিবীটা আজাদ। এই স্লোগানটি যদি আমরা দেশের প্রতিটি মানুষের হৃদয় থেকে হৃদয় পৌঁছে দিতে পারি, তাহলে দেশের প্রতিটি মানুষ হবে সচেতন এবং বন্ধ হবে বাল্যবিবাহ। আবার বেসরকারি উদ্যোগের কথায় যদি আসি, তাহলে মাননীয় মডারেটর, এই বিতর্ক মঞ্চকে আমি সবার সামনে সাক্ষী হিসেবে দাঁড় করাতে চাইব। মাননীয় মডারেটর, আমরা আজ বাল্যবিবাহ নিয়ে বিতর্ক করছি। বিশ্বের সর্ববৃহৎ এনজিও ব্র্যাক, বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি টিভি চ্যানেল এটিএন বাংলা এবং এদেশের সফল তর্কবাগেশ তৈরি প্রতিষ্ঠান ডিবেট ফর ডেমোক্রেসির মতো প্রতিষ্ঠানগুলোর কল্যাণে আমাদের আর্তনাদ, আমাদের দাবি খচিত আকুতিগুলো পৌঁছে যাবে দেশ ও দেশের সীমানা পেরিয়ে শতকোটি মানুষের দিকে। প্রতিপক্ষ, এখন আমার প্রশ্ন হলো, আপনাদের আইন কি পারবে এতগুলো মানুষের দুয়ারে এসে সহযোগিতার হাতটি বাড়াতে? প্রশ্ন হলো, আশা করি উত্তর পাবেন। পরিশেষে বাংলার প্রতিটি পরিবারের কাছে একটি আকুতি জানিয়ে শেষ করব, আমাদের বোঝা ভেবো না, আমাদের হাতেই হতে পারে তোমাদের স্বপ্ন পূরণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাই। কিছুটা হলো আবেগের জায়গায় স্পর্শ করছে এবং সে নিজে একজন কন্যা শিশু হয়ে নিজকে যাতে বোঝা ভাবা না হয় সেরকম আকুতি জানিয়ে তার বক্তব্য শেষ করলো এবং বলেছে বাংলাদেশকে পোলিও মুক্ত করতে কোনো আইন লাগেনি, কোনো আইন দিয়ে সে পোলিও মুক্ত করা হয়নি। সুতরাং আজকে যারা পক্ষ থেকে বলছে যত আইনই করা হোক না কেন, যদি আমাদের নানা রকম বিষয়গুলো সেখানে বলেছে, আমাদের সোশ্যাল সেফটি নেটের কথা বলেছে, আমাদের নানা রকম উপসর্গ, নানা কারণগুলো বলেছে, সেগুলো যদি আমরা কোনোভাবেই ঠিক করতে না পারি, তাহলে কিন্তু আমাদের বাল্য বিবাহ তারা বন্ধ করতে পারবে না। একটা প্রতিজ্ঞা সেখানে করেছে, বলেছে যে 18 বছর আগে সে তারা বধূ হতে চায় না। আমি মনে করি 18 না, আরো একটু বেশি বয়স তোমাদের দরকার বধূ হওয়ার আগে। অন্ততপক্ষে অনার্স পাস করার আগ পর্যন্ত তোমরা বধূ হবে না, ঠিক আছে না? এই কথা তোমরা প্রতিজ্ঞা করো সবাই। এই পর্যায়ে আমরা বক্তব্য শুনবো আমাদের এই প্রতিযোগিতার পক্ষ দলের দ্বিতীয় বক্তা, কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয় রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলের ইসরাত জাহান টুম্পার কাছ থেকে তার বক্তব্য। আমি 21টি প্রদেশ ঘুরেছি, 2100 কিলোমিটার হেঁটেছি, 2100 নারীকে সতীদাহ প্রথায় পুড়ে যেতে দেখেছি, 21,000 কথা বলেছি, কিন্তু আমার 21টি কথাও বাস্তবায়িত হয়নি। খোদ রাজা রামমোহন রায় যখন সামাজিক সচেতনতায় ব্যর্থ হয়ে আইনের আশ্রয় নিয়ে সতীদাহ প্রথা বন্ধ করেছেন, ঠিক এমন একটি প্রেক্ষাপটে আমাদের আজকের বিতর্কের প্রস্তাব সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য পক্ষে বলছি। আমার প্রতিপক্ষ দল বলে গেলেন আজ তারা নাকি সমাজে সচেতনতার সৃষ্টি করবেন, অথচ লক্ষ্য কোন প্রতিপক্ষ আজ ঢাকা শহরের অলিতে গলিতে সাইনবোর্ডে ফুট ওভারব্রিজ দিয়ে চলাচলের জন্য হাজারো সতর্কতা বাণী থাকা সত্ত্বেও কেউ যখন এটি মেনে চলছে না, অথচ তার উল্টো পিঠে আইনের কঠোর প্রয়োগ ও তার বাস্তবায়নের মাধ্যমে যখন গণহারে জরিমানা শুরু করা হয়, তখন সবাই যখন পিপিলিকার মতো সারিবদ্ধ হয়ে ফুট ওভারব্রিজ দিয়ে চলাচল শুরু করে, তখন কিন্তু তুলনামূলকভাবে এটি প্রতিমান হয়ে যায় যে আইনের কঠোর প্রয়োগ ও তার বাস্তবায়ন হলে যে কোনো সমস্যা বন্ধ হতে বাধ্য, যা কখনোই সচেতনতা নামক বায়বীয় ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা দ্বারা সম্ভব নয়। এছাড়া তিনি গণমাধ্যমের মাধ্যমে সচেতনতার কথা বলে গেলেন, অথচ লক্ষ্য কোন প্রতিপক্ষ এই গণমাধ্যমগুলোই যখন পাত্র চাই পাত্রী চাই মতো নানা বিজ্ঞাপন দিয়ে বাল্যবিবাহের সূচনাটি করছে, তখন এটি দিয়ে কিনা আপনারা বাল্যবিবাহ রোধের কথা বলছেন। বিজ্ঞ প্রতিপক্ষ, আমরা আপনাদের সাথে স্বীকার করছি বাল্যবিবাহের ফলে অঙ্কুরে বিনষ্ট হয়ে যাচ্ছে অসংখ্য মেয়ের জীবন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মাত্র 1 বছরে 18 বছরের মধ্যে মা হচ্ছেন 25% জন এবং প্রসবকালীন সময় মারা যাওয়া 77% 18 বছরের নিচে। এরূপ শোচনীয় অবস্থায় বাল্যবিবাহ যখন আমাদের সমাজে রন্ধ্রে রন্ধ্রে বিষ বৃক্ষের মতো প্রবেশ করেছে তথা ক্যান্সারের রূপ ধারণ করেছে, ঠিক এমনই সংকটময় পরিস্থিতিতে এই ঘাতক ব্যাধিকে আর সচেতনতার প্যারাসিটামল দিয়ে প্রতিরোধ করা সম্ভব নয়, প্রয়োজন কঠোর আইনের কেমোথেরাপি। এছাড়াও বিবিসির তথ্য মতে বাল্যবিবাহের দিক থেকে বিশ্বে বাংলাদেশের স্থান চতুর্থ এবং দক্ষিণ এশিয়ার প্রথম, যার কারণ হিসেবে দায়ী করা হয় দারিদ্রতাকে। এখন প্রশ্নটি হলো, বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোতে অর্থনীতির ভিত্তি উঠে দাঁড়াতে না দাঁড়াতেই যখন মুখ থুবড়ে পড়ে যায়, তখন আপনারা এই সচেতনতামূলক ব্যয়বহুল প্রক্রিয়াটিকে কিভাবে এবং কবে নাগাদ আমাদের দেশে শতভাগ সুনিশ্চিত করবেন, এর একটি সুস্পষ্ট ব্যাখ্যা আপনারা দিয়ে যাবেন। মডারেটর, আমাদের প্রথম বক্তা তাদের কাছে প্রশ্ন করে গিয়েছিল যে আপনারা যে সচেতনতার কথা বলছেন তাতে আইন থাকবে কি না। যেহেতু আপনার কোনো যথাযথ উত্তর দিয়ে যেতে পারেনি, সেহেতু উত্তরটা আমি দিচ্ছি। লক্ষ্য করুন, এসিড সন্ত্রাস নির্মূলের জন্য বিজ্ঞাপনটি যখন এরকম, চল জলিলের বাড়ি ঘেরাও দিমু, কেন কি করছে দলিল?
অমিনুরে অ্যাসিড মারছে, আইনে আছে 90 দিনের মধ্যে মামলা নিষ্পত্তি করতে হইব, ফাঁসিও হইবার পারে। অর্থাৎ প্রতিপক্ষ সর্বপ্রথম কঠোর আইনের ভয়টি দেখিয়ে যখন মানুষের দ্বার প্রান্তে সচেতনতার বার্তাটি পৌঁছানো হচ্ছে, তখন আপনারা কি না এই গর্ভধারিণী মাকেই বাদ দিয়ে বাল্যবিবাহ রোধের কথা বলছেন, যার উদ্দেশ্যে বলতেই হয় সচেতনতার অপেক্ষায় থাকলে কলাও পাকবে না, শ্রাদ্ধও হবে না। এরপরেও যদি আমার প্রতিপক্ষ দল আইনকে অস্বীকার করেন, তবে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই, আমরা যদি আপনাদের কথাটি মেনে নিয়ে আজ থেকে সচেতনতা নামক এই দীর্ঘ মেয়াদী প্রক্রিয়াটি শুরু করি, তবে আগামীকাল যদি সারা দেশে অন্ততপক্ষে 5টি বাল্যবিবাহ সংঘটিত হয়, তবে এর জন্য আপনি সচেতনতার অপেক্ষায় বসে থাকবেন নাকি তাৎক্ষণিক আইনের সহায়তা নেবেন? আশা করি একটি সুস্পষ্ট ব্যাখ্যা আপনারা দিয়ে যাবেন। মডারেটর মোহাম্মদ জাফর ইকবাল বলেন, নাৎসিবাদীরা জার্মানিতে নেই, ফ্যাসিস্টরা ইতালিতে নেই, কিন্তু রাজাকাররা বাংলাদেশে আছে। অর্থাৎ জনগণ সচেতন থাকা সত্ত্বেও অনেক সময় বিচার বিভাগে দীর্ঘসূত্রিতার কারণে কোনো অন্যায় দমন করা যায় না। এই বিবেচনায় আমাদের বর্ণিত কঠোর আইনের রূপরেখা অনুযায়ী বাল্যবিবাহ আইনের ক্ষেত্রে আসামিকে সাজা প্রদানের প্রক্রিয়াটি যদি ভ্রাম্যমাণ আদালতের ক্ষমতা বৃদ্ধির মাধ্যমে তড়িৎ গতিতে মীমাংসা করা হয়, এছাড়া এই বিচারের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে জবাবদিহিতা এবং শাস্তির আওতাভুক্ত করা হয়, তবে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। এছাড়াও আমাদের সমাজে যারা ভুয়া জন্মসনদ দেখিয়ে বাল্যবিবাহ ঘটান, তাদের ক্ষেত্রে যদি ডিজিটাল জন্মসনদের প্রবর্তন এবং নোটারি পাবলিকের এফিডেভিটের বিরুদ্ধে কঠোর আইনি বাস্তবায়ন করা হয়, পাশাপাশি বিবাহ রেজিস্ট্রারে যারা বাল্যবিবাহ ঘটান তাদের তৎক্ষণাৎ তাদের নিবন্ধনটি স্থগিত করা হয়, তবে যারা এই বাল্যবিবাহটি ঘটায় তার এই কাজটি করার আগে একবার নয়, দুবার নয়, বরং হাজার হাজার বার ভেবে দেখবে, যার ফলশ্রুতিতে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য হবে। মডারেটর, আমার বান্ধবী বাসন্তী স্বপ্ন ছিল ছুঁয়ে দেখবে এভারেস্টের চূড়া, কিন্তু জীবন নামক এভারেস্টের পাদদেশে পা রাখতে না রাখতেই বাল্যবিবাহে লাভায় তার স্বপ্নগুলো যখন ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল, তখন আমার সচেতনতা, আমার গ্রামবাসীর সচেতনতা শক্তিহীন মূর্তির মতো নিশ্চুপ ছিল। অবশেষে আইনের সহায়তায় যখন বাসন্তীর জীবনে বসন্ত ফিরে আসে, তখন এই ঘটনাটি আমাদের আবারও স্মরণ করে দেয় সচেতনতার দৌড় কতটুকু, যাকে আইনের দ্বারস্থ সর্বদা হতেই হয়। অর্থাৎ কানে শোনা যেখান থেকে শেষ, কান পেতে শোনা যেমন সেখান থেকে শুরু, ঠিক তেমনি আপনাদের বর্ণিত এই সচেতনতাটি যেখান থেকে অপারক, কঠোর আইনের প্রয়োজনীয়তাটি ঠিক সেখান থেকে শুরু। সর্বোপরি যেটি প্রতিমান হয়ে যায় যে আইন কঠোর হলে এবং তার যথাযথ বাস্তবায়ন হলে অবশ্যই বাল্যবিবাহ রোধ হবে এবং আপনাদের এই সচেতনতাটি তখন কোনো আশ্রয় পাবে না। অর্থাৎ আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। ধন্যবাদ মডারেটর, ধন্যবাদ সকলকে। আমরা এবারে বক্তব্য শুনবো আমাদের এই প্রতিযোগিতার রাজশাহী বিভাগের দ্বিতীয় বক্তা, সেই আগ্রায়ণ উচ্চ বিদ্যালয় থেকে এসছে শিউলি শিলা জয়ের কাছ থেকে তার বক্তব্য। নৌকা ঘাটে ভিড়াতেই ভেসে আসে কান্নার শব্দ, কে যেন কাঁদছে। নৌকার পাটাতনে দাঁড়ানো মেয়েটির দিকে তাকালাম, বেনি করা চুল লাল আর সবুজ ফিতায় বাঁধা। দূর থেকে বেনির শেষ প্রান্তটা পতাকার মতো মনে হয়। ঠোঁটে লিপস্টিক নেই, নাকের উপর মস্ত বড় নাকফুলটাকে মনে হয় আগ্নেয়গিরির জ্বালামুখ। মেয়েটির কাজল ধোয়া চোখের পানি কপল গড়িয়ে ঝরে পড়ে। পিঠে ঝুলানি স্কুল ব্যাগটি শক্ত করে ধরে মেয়েটি চিৎকার করে বলে ওঠে, আমি যাবো না। প্রশ্ন করি, কোথায়? কে যেন পাশ হতে উত্তর করে, শ্বশুর বাড়িতে। ঠিক এভাবেই বাসন্তীদের জীবনের বসন্তগুলো মুছে যায় সিঁদুরে রঙে। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশের 66% নারী সবগুলো দাঁতের মালিক হওয়ার আগেই স্বামীর মালিক হচ্ছে। আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন দেশে বাল্য বিবাহ নামে নারীদেরকে ঠেলে দেওয়া হচ্ছে শারীরিক নির্যাতনের দিকে, যা বন্ধের প্রয়োজন সচেতনতার বলয় গড়ে তোলা। ধন্যবাদ মাননীয় মডারেটর, সেই সাথে শুভেচ্ছা বিজ্ঞ বিচারক মণ্ডলী সহ উপস্থিত সবাইকে। মাননীয় মডারেটর, আমার দলের প্রথম বক্তা তার বক্তব্যে দেখে গেছেন কাদের মাধ্যমে এবং কিভাবে সচেতনতা তৈরি হয় এবং সচেতনতা বাল্য বিবাহ বন্ধে কতটা গুরুত্বপূর্ণ। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের প্রথম ও দ্বিতীয় বক্তা আইনের পক্ষে তাদের মতো করে নানান যুক্তি দেখে গেলেন। প্রতিপক্ষ, আমরা আইনের প্রয়োজনীয়তাকে অস্বীকার করছি না, কিন্তু মাননীয় মডারেটর, শুধু আইন দ্বারা যে কোনো সমস্যা সাময়িকের জন্য কমিয়ে আনা সম্ভব হলেও তা পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়, এবং তা কেন সম্ভব নয় আমি দেখিয়ে যাব। মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দুইজন বক্তা বারবার কঠোর আইন বাস্তবায়নের কথা বলে যাচ্ছেন। লক্ষ্য করুন প্রতিপক্ষ, সভ্যতার ইতিহাসে সর্বপ্রথম লিখিত আইন ছিল হাম্বুরাবি আইন, যা 1786 খ্রিস্টপূর্বে সম্রাট হাম্বুরাবি প্রণয়ন করেন। 282টি ধারা সম্বলিত এই আইন সম্পর্কে এখন পর্যন্ত এটাই বিশ্বাস করা হয় হাম্বুরাবি আইনই ছিল পৃথিবীতে সবচেয়ে কঠোর আইন। অন্যদিকে আমরা যদি বাংলাদেশের প্রেক্ষাপট চিন্তা করি, তাহলে দেখতে পাই বাংলাদেশের জন্য প্রণীত মোট আইনের ধারা 511টি, কিন্তু হতাশার ব্যাপার হলো টিআইবির হিসাব মতে বাংলাদেশের 10 ভাগ আইনেরও যথাযথ বাস্তবায়ন হয় না। সূত্র দৈনিক সমকাল 12 জুন 2014। প্রতিপক্ষ, ঠিক এই বাস্তবতায় দাঁড়িয়ে আমরা যদি মেনেও নেই
আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হবে, তাহলে আপনারা কি সেই একই জায়গায় দাঁড়িয়ে এই নিশ্চয়তাটুকু দিতে পারবেন সেই কঠোর আইনের বাস্তবায়ন সম্ভব হবে? আর আপনারা যদি এই নিশ্চয়তাটুকু দিতে ব্যর্থ হন, তাহলে আপনাদেরকে অবশ্যই স্বীকার করে নিতে হবে বাল্যবিবাহ বন্ধে কঠোর আইন প্রযোজ্য নয়, সচেতনতার প্রয়োজন অবশ্যই আছে। মাননীয় মডারেটর, আমার চাচাকে বহুবার দেখেছি পাবলিক প্লেসে দাঁড়িয়ে ধূমপান করতে, কখনো কখনো দেখেছি পুলিশের কাছ হতে আগুন চেয়ে নিতে। মাননীয় মডারেটর, আমি কখনোই দেখিনি তিনি তার সন্তানের কাছে বসে ধূমপান করছে। প্রতিপক্ষ, আমরা যদি ঘটনাটিকে দুটি দিক থেকে চিন্তা করি, তাহলে দেখতে পাই একদিকে 100 টাকা জরিমানার ভয় চাচা ধূমপান করা থেকে বিরত থাকতে পারছেন না, অন্যদিকে তার সন্তানের ক্ষতির কথাটি চিন্তা করে তিনি ধূমপান করা থেকে বিরত থাকছেন। মাননীয় মডারেটর, আমরা ঠিক এই জায়গাটিতেই বিতর্ক করছি। যখন বিবেকের আদালতে দাঁড়িয়ে প্রতিটি মানুষ ভালো মন্দের বোধটি অর্জন করবে, ঠিক তখনই তাদের মধ্যে তৈরি হবে সচেতনতা এবং ঘুচে যাবে বাল্য বিবাহের অভিশাপ। মাননীয় মডারেটর, আমার বড় বোন শেফালি গত মাসের 10 তারিখে জরায়ু ক্যান্সারে মারা যায়। আপু পড়ালেখায় খুব ভালো ছিল। যেদিন তাকে প্রথম দেখতে আসে সেদিন তার সে কি কান্না। আপুকে ধমক দিয়ে দাদিমা সেদিন বলেছিল, এই গেদি ঘরে গ্যাস থাকলে মানুষে ঢিল দিবই। শুধু ঢিল পড়েনি মাননীয় মডারেটর, এক দেখাতে বিয়ে দিনক্ষণ ঠিক হয়ে যায়। আপু রোজ কাঁদতো, জানালার বাইরে শিউলি তলায় পড়ে থাকা ফুলগুলোর দিকে তাকিয়ে থাকতো অপলক। আমাকে কাছে ডেকে বলতো, ঝরে যাওয়া ফুল আর তার মধ্যে নাকি কোনো পার্থক্য নেই। মাননীয় মডারেটর, বিয়ের আগের দিন রাতে আপু বাবার পা জড়িয়ে ধরে জন্মের কান্না কেঁদেছিল, চিৎকার করে বলেছিল, আব্বা গো এই বিয়া ভাঙ্গা দেন, বিয়া দিলাম মইরা যামু। কথা রেখেছে আপু, চলে গেছে আমাকে একা করে। মাননীয় মডারেটর, আইন তো তখনও ছিল, তারপরও কেন সেই আইন আমার বোনের নিরাপত্তাটুকু দিতে পারেনি? অথচ মাননীয় মডারেটর, আমার বাবা মা আমার পরিবার যদি সচেতন হতেন, তাহলে শেফালিরা কোনোদিন ঝরে যা শিলে ফুলতে পারতো না। তাই আমরা বিশ্বাস করি মাননীয় মডারেটর, সচেতনতাকে বাদ দিয়ে কেবল আইন দ্বারা বাল্য বিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। মাননীয় মডারেটর, আইন কঠোর করা হয়েছে, তারপর বন্ধ হচ্ছে না বাল্য বিবাহ। লক্ষ্য করুন প্রতিপক্ষ, ইউএন উইমেনের হিসাব মতে 2015 সালে প্রথম 2 মাসে সারা দেশে বাল্য বিবাহের ঘটনা ঘটেছে 303টি, যার মধ্যে মামলা হয়েছে 7টিতে এবং গ্রেফতার করা হয়েছে মাত্র 5 জনকে। প্রতিপক্ষ, এই যদি হয় কঠোর আইনের করুণ দশা, তাহলে আমরা সচেতনতাকে বাদ দিয়ে কিভাবে শুধু আইনের উপর আস্থা রাখবো? প্রশ্ন হলো, আশা করি উত্তর পাবো। মাননীয় মডারেটর, গল্পগুলো সত্যি হলেও পারতো। যখন সভ্যতার প্রাচীরে লেখা হতো, সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণী, কোনো ভেদাভেদ নাই। মাননীয় মডারেটর, গল্প সত্যি হতে শুরু করেছে, এই বিতর্ক মঞ্চ তার সাক্ষী। বক্তব্য শেষ করব, তবে শেষ করার আগে প্রতিপক্ষের উদ্দেশ্যে কিছু প্রশ্ন রেখে যাব। প্রতিপক্ষ, আইন দিয়ে যদি সকল সমস্যার সমাধান করা যেত, তবে কেন আমরা দুর্নীতির অভিশাপ থেকে মুক্ত হতে পারছি না? কেন আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যাচ্ছে অপরাধীরা? কেন পেট্রোল বোমার নৃশংসতায় ঝলসে যাচ্ছে বাংলা মায়ের মুখ? কেন মানচিত্রের পেট হতে ধ্বনিত হয় আর্তের হাহাকার? কেন প্রতিপক্ষ, কেন কেন? আশা করি আমার সকল কেনর উত্তর পাবো। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। আসলে এত কেনর উত্তর আমি কে দিবে আমি জানি না। তার সমস্ত বক্তব্য জুড়েই যে আমরা দেখেছি যে আবেগ এবং আমাদের সমাজের যে করুণ চিত্র এবং অসহায় বাবা মায়ের কথা তুলে ধরলো, সেটি নিশ্চয়ই এই সমাজে রাষ্ট্র যদি এই অনুষ্ঠান দেখে থাকে, তারা তাদের বিবেচনায় আনবেন এবং তারা অবশ্যই এই বাল্য বিবাহ প্রতিরোধ করে আজকের আমাদের যে কন্যা শিশু, আমাদের দ্বিতীয় বক্তা রাজশাহী বিভাগ থেকে আগত, তার বক্তব্য দিল, তার সেই কান্না থামানোর চেষ্টা করবে। আমরাও আজকে প্রতিজ্ঞাবদ্ধ এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে ব্র্যাকের আয়োজিত যে আমরা বাল্য বিবাহ যেখানেই দেখব সেখানে প্রতিরোধ করার চেষ্টা করব। আমরা শুনব আমাদের আজকের আয়োজনের পক্ষ দল কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক পাইলট উচ্চ বিদ্যালয়ে রংপুর বিভাগের চ্যাম্পিয়ন দলের বক্তা দলনেতা আমির সোহেল রাব্বির কাছ থেকে তার বক্তব্য। বাল্যবিবাহ বন্ধ করুন, অকাল মাতৃমৃত্যু রোধ করুন। সচেতনতামূলক বার্তাটি দ্বারা প্রত্যাশা করা হয়েছে দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে সবার, সমাজ থেকে দূর করা সম্ভব হবে চিরচেনা বাল্যবিবাহ নামক প্রথাটি। মাননীয় মডারেটর, স্বাধীনতার 44টি বছর ধরে এই সচেতনতা নামক প্রক্রিয়াটি আমাদের মাঝে অব্যাহত রয়েছে। তারপরেও বাল্যবিবাহ নামক বিষবৃক্ষের বিষক্রিয়ায় অকালে ঝরে পড়ছে সম্ভাবনাময় নারীর জীবন, জাতি হারাচ্ছে শিক্ষিত স্বাবলম্বী মায়ের কোলে প্রস্ফুটিত শিশুর সুন্দর ভবিষ্যৎ। ধন্যবাদ মাননীয় মডারেটর। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের প্রস্তাবটি সচেতনতা নয়, আইন কঠোর হলে বাল্যবিবাহ বন্ধ হতে বাধ্য। অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে পক্ষে অবস্থান করছি। মাননীয় মডারেটর, শুরু করছি প্রতিপক্ষ দলের যুক্তি খণ্ডন দিয়ে। আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন সচেতনতার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করার কথা, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, আজ কুড়িগ্রামে
সচেতনতার বার্তা দিয়ে বাল্যবিবাহ বন্ধ করতে গিয়ে যখন একজন এনজিও কর্মীকে ধর্ষণের শিকার হতে হয়, অর্থাৎ আজকে আপনারা যাদের মাধ্যমে সচেতনতার বার্তাটি জনসাধারণের কাছে পৌঁছে দেওয়ার কথা বলছেন, তারা যখন সামাজিক নিরাপত্তাহীনতায় ভোগে, ঠিক সেরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে আপনাদের অবস্থা দেখে বলতে বাধ্য হচ্ছি, হায়রে সেলুকাস, কি সুন্দর আপনাদের সমাজ ব্যবস্থা, আর কি সুন্দরী বা আপনাদের সচেতনতার দৃষ্টান্ত। ঠিক এই প্রেক্ষাপটে প্রতিপক্ষ বন্ধুদের কাছে প্রশ্ন, এই সামাজিক নিরাপত্তাটি দূর করার জন্য আপনি কোন প্রক্রিয়াকে বেছে নেবেন, দয়া করে এর একটি যৌক্তিক ব্যাখ্যা আমাদেরকে দিয়ে যেতে হবে। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষরা যাদেরকে সচেতন করার কথা বলছেন, তাদের মাঝে সেই সচেতনতাটি আগামীকাল পর্যন্ত স্থায়ী থাকবে কিনা এর নিশ্চয়তা আপনি আমি কেউ দিতে পারি না। কিন্তু আজকে আমরা যে কঠোর আইন এবং তার বাস্তবায়নের কথা বলেছি, এটি যদি আমাদের মাঝে অব্যাহত থাকে, তাহলে 2021 সালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে আমরা পুরো বিশ্বকে বাল্য বিবাহ মুক্ত একটি বাংলাদেশ উপহার দিতে পারবো মাননীয় মডারেটর। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা বলে গেছেন সমাজপতিদেরকে সচেতন করার মাধ্যমে তারা বাল্য বিবাহ নামক প্রথাটিকে রোধ করবেন। কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, টাকার লোভে কাজী, ভাতের লোভে মৌলবী ও ভোটের লোভে একজন ইউপি চেয়ারম্যান যখন একটি বাল্য বিবাহকে বৈধতা প্রদান করে, অর্থাৎ সমাজপতিদের এরকম ভুল আম্পায়ারিং এর কারণে যখন একে একে পড়ে যাচ্ছে বাংলাদেশের নারী নামক উইকেটগুলো, ঠিক এরকম একটি প্রেক্ষাপটে প্রয়োজন তাদেরকে কঠোর আইনের আওতায় নিয়ে আসা, তাতে একটি দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা অভিভাবকদের সচেতন করার কথা বলে গেছেন, কিন্তু লক্ষ্য করুন, অভাবের তাড়নায় একজন সচেতন পিতার নৈতিকতাটি যখন বিক্রি হয়ে যায় মোটা মানিব্যাগওয়ালা ছেলের কাছে, ঠিক সেরকম একটি প্রেক্ষাপটে দাঁড়িয়ে প্রতিপক্ষ বন্ধুদের প্রস্তাবটি কতটুকু গ্রহণযোগ্যতার দাবি রাখে সেটি কিন্তু ভেবে দেখার বিষয়। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তা গণমাধ্যমের দ্বারা সচেতনতা সৃষ্টির কথা বলে গেছেন, কিন্তু লক্ষ্য করুন, সম্প্রচার নীতিমালার 19-এর ক ধারা অনুযায়ী প্রত্যেকটি গণমাধ্যম সচেতনতামূলক কার্যক্রম প্রচার করিতে বাধ্য থাকিবে। অর্থাৎ আজকে আপনার যে গণসচেতনতা সৃষ্টির কথা বলেছেন, সেটিও কিন্তু কোনোভাবে আইনের বাইরে নয়। অর্থাৎ এটিও প্রমাণ করে দেয় কঠোর আইন এবং তার বাস্তবায়নই পারে আমাদের সমাজ থেকে এই বাল্য বিবাহ নামক প্রথাটিকে দূর করতে। এছাড়াও মাননীয় মডারেটর, প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন যে আজকে টিআইবি রিপোর্ট অনুযায়ী বাংলাদেশে যে আইনগুলো প্রণয়ন করা হয়েছে তার 10% আমরা বাস্তবায়ন করতে পারিনি। প্রতিপক্ষ, আমরা তো সেই কথাই বলছি যে বাংলাদেশে অনেক আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু সেই আইনগুলোর বাস্তবায়ন আমরা লক্ষ্য করতে পারছি না। আর সেটি যদি করতে না পারি, তবে সেই আইনগুলোকে আর যাই হোক আমরা কঠোর আইন বলতে পারি না মাননীয় মডারেটর। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে আমার দলের প্রথম বক্তা এবং দ্বিতীয় বক্তা আইনের যে 3টি নিয়ামকের কথা বলে গিয়েছেন, প্রতিপক্ষ আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আমরা বলেছি যে কোনো আইনের মধ্যে যদি এই 3টি উপাদানের মধ্যে একটি উপাদানও অনুপস্থিত থাকে, তবে আমরা সেটিকে কঠোর আইন বলবো না। তাই আমরা সেই আইনের কথা বলছি যেটির মাধ্যমে আমরা আমাদের সমাজ থেকে এই বাল্য বিবাহ নামক প্রথাটিকে সম্পূর্ণরূপে দূর করতে পারবো মাননীয় মডারেটর। মাননীয় মডারেটর, জাতীয় মহিলা অ্যাডভোকেসি ফোরামের এক তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশের তৃণমূল পর্যায়ে নারী ও শিশু বিষয়ক 17টি গণসচেতনামূলক কেন্দ্র রয়েছে তাদেরকে সচেতন করার জন্য। তারপরেও আমরা যেটি দেখতে পাচ্ছি, 2009 সালে বাংলাদেশের বাল্যবিবাহের হার ছিল 60% এবং 2011 সালে তা বেড়ে দাঁড়ায় 64%। অর্থাৎ মাননীয় মডারেটর, দিন যত যাচ্ছে আমরা তত আধুনিক হচ্ছি এবং তারই সঙ্গে তাল মিলিয়ে আমাদের সচেতনতার হারটিও বৃদ্ধি পাচ্ছে, কিন্তু আশানুরূপ হারে কমছে না বাল্যবিবাহের হারটি, যেটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমাদের সমাজে সচেতনতার অভাবটি স্পষ্ট নয়, যেটি স্পষ্ট সেটি হচ্ছে কঠোর আইন এবং তার বাস্তবায়নের অভাব। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে লক্ষ্য করুন, উক্ত রিপোর্টে আরও বলা হয়েছে 2014 সালে সেই বাল্যবিবাহের হারটিকে 64% থেকে কমিয়ে 62% নামিয়ে আনা সম্ভব হয়েছে এবং এর প্রধান কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে 2013 সালে প্রস্তাবিত সেই আইনটির কথা, যেখানে 3 মাসের কারাদণ্ডকে বৃদ্ধি করে 2 বছর করা হয়েছে এবং 10,000 টাকা বৃদ্ধি করে 50,000 টাকা করা হয়েছে। অর্থাৎ এটিও যেটি প্রতীয়মান করে দেয় যে কঠোর আইন এবং তার বাস্তবায়নই পারে আমাদের সমাজ থেকে এই ভয়াবহ ব্যাধিটিকে রোধ করতে। এছাড়াও মাননীয় মডারেটর, আমার দলের দ্বিতীয় বক্তা প্রতিপক্ষ বন্ধুর কাছে একটি প্রশ্ন করে গিয়েছিলেন যে ঠিক এই মুহূর্তে যদি বাংলাদেশে একটি বাল্যবিবাহ সংগঠিত হয়, তবে আপনি সচেতনতার মধ্যে একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া বেছে নেবেন নাকি তড়িৎ আইনি হস্তক্ষেপের মাধ্যমে সেটি রোধ করবেন? প্রতিপক্ষ, উত্তরটি যদি আপনাদের সঙ্গে কণ্ঠে মিলিয়ে বলি, তাহলে লক্ষ্য করুন যে আপনাদের সচেতনতা নামক ডাক্তারটি আসিতেই থাকিবে, কিন্তু অত্যন্ত দুঃখিত, বাল্যবিবাহ নামক সেই রুগীটিকে আর বাঁচানো সম্ভব হবে না। অর্থাৎ মাননীয় মডারেটর, সর্বোপরি যেটি প্রতীয়মান হয়ে যায় যে কঠোর আইন এবং তার বাস্তবায়নই পারে আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ নামক ভয়াবহ ব্যাধিটিকে রোধ করতে। এছাড়াও আজকে প্রতিপক্ষ দলের দ্বিতীয় বক্তা বলে গেছেন ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই সতর্কীকরণ মাঝে রয়েছে, আইনও রয়েছে, তারপরেও আমরা আমাদের সমাজ থেকে এটিকে রোধ করতে পারছি না। প্রতিপক্ষ লক্ষ্য করুন, আজকে এরকম একটি সতর্কীকরণ বার্তার মাধ্যমে একজন ধূমপানকারী যখন বুঝতে পারছে যে একটি ধূমপান শুধুমাত্র তার হৃদযন্ত্রেরই ক্ষতি করছে না, সেই সঙ্গে অনেক নিউরনও মেরে ফেলছে, তারপরও কেন তার এই বদভ্যাসটি দূর করার জন্য একটি কঠোর আইন প্রণয়ন করতে হবে? যদি সচেতনতার মাধ্যমে এটি দূর করা সম্ভব হয়, তাহলে একটি যৌক্তিক ব্যাখ্যা প্রতিপক্ষকে দিয়ে যেতে হবে। তাই মাননীয় মডারেটর, পরিশেষে বলতে চাই, কঠোর আইন প্রণয়ন এবং তার বাস্তবায়নের মাধ্যমেই প্রজন্ম থেকে প্রজন্ম নারীর অধিকারটি টিকে রবে অদম্য, সেই প্রত্যাশা ব্যক্ত করে এখানেই শেষ করছি। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সকলকে। আমাদের দলনেতা পক্ষ দলের আমাদের সমাজপতিদের ভুলে এবং ভুল আম্পায়ারিং এর কারণের জন্য একটার পর একটা যে উইকেট পড়ছে,
সেটি কিন্তু সে বলল। আসলেই কিন্তু আমরা আমার অত বড় সক্ষমতা নেই এইসব কথা বলা, তবু আমি মনে করি আমাদের সমাজপতি যারা রয়েছে তাদের কিন্তু নানা ভুলে কিন্তু আজকে আমাদের সমাজের যে অবক্ষয়, সমাজের যে সমস্যা, সেই সমস্যাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি দলনেতা আমির সোহেল রাব্বিকে তার বক্তব্যের জন্য। আমরা শুনবো বিপক্ষ দল আগ্রান উচ্চ বিদ্যালয়ের দলনেতা ইসমেতারা বকুলের কাছ থেকে, যিনি রাজশাহী বিভাগ থেকে চ্যাম্পিয়ন হয়ে আজকের এই বিতর্ক বিকাশ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এসেছে। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা বলে গেলেন বাল্যবিবাহ রোধ করতে কঠোর আইন দরকার, কিন্তু প্রতিপক্ষ একজন সচেতন ব্যক্তি যদি সেই আইন বাহিনীকে না জানায় তাহলে সেখানে তারা এসে কিভাবে কার্যকর ভূমিকা পালন করবে? নারী হিসেবে একবারে জিততে শুনেছি দাদিমাকে, 1971-এ হেরে গিয়েও জিতেছিল তারা। তারপর শুধু হেরে যাওয়ার গল্প। মাকে বহুবার কাঁদতে দেখেছি, তার চোখ হতে খসে পড়া বেদনার জলে খুঁজেছি পরাজয়ের রং। আর এখন আমার পালা, যখন রোজে ভাঙা বেড়া ফাঁক হয়ে ভেসে আসে বাবা মায়ের চাপা স্বরের আওয়াজ। বকুলের মা, আজ বকুলের স্কুলে যাইবার দিও না, হকল মিয়ার পোলা মফিজ ওরে দেখতে আইব। আমি অপেক্ষায় আছি, এবার বোধহয় আমার হেরে যাওয়ার পালা। মাননীয় মডারেটর, আইনের চরম ব্যর্থতার কফিনে দাঁড়িয়ে রোজ বাল্যবিবাহের নামটা গুনতে হচ্ছে। কালের আচরে মনির দেওয়ালে লেখা হচ্ছে নতুন নতুন নাম। তাই আমরা বিশ্বাস করি সচেতনতাকে বাদ দিয়ে শুধু কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বলবার সুযোগ দেওয়ার জন্য। মাননীয় মডারেটর, আমরা বিপক্ষ দল থেকে এটা দেখানোর চেষ্টা করছি কি কি সমস্যার কারণে বাল্যবিবাহের ঘটনাগুলো ঘটছে। সরকারি ও বেসরকারি উদ্যোগে বাল্যবিবাহ বন্ধে সচেতনতা কিভাবে কাজ করছে, এবং এটা দেখেছি শুধু কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধে সীমাবদ্ধতাগুলো কি কি। মাননীয় মডারেটর, আইন হলো প্রতিকারমূলক ব্যবস্থা, অর্থাৎ ব্যাপারটি এরকম: পুলিশ আসিবার পূর্বে বালিকাটির বিবাহ হইয়া গেল এবং তাহার পর অপরাধীরা পুলিশ কর্তৃক ধৃত হলো। প্রতিপক্ষ, বাংলাদেশের প্রেক্ষাপটে এটাই বাস্তবতা। আইন যখন আমার নিরাপত্তা দানে ব্যর্থ, তখন আত্মসচেতনতার বিকল্প কোথায়? এখন প্রতিপক্ষ যদি বাস্তবতাকে অস্বীকার করেন তাহলে তাদের জন্য পরামর্শ এতটুকুই: অপেক্ষায় থাকুন, হয়তো কোনো একদিন আইন মানতে বাধ্য করার জন্য তৈরি হবে নতুন কোনো আইন। মাননীয় মডারেটর, প্রতিপক্ষের দলনেতা কঠোর আইনের কথা বলে গেলেন, কিন্তু মাননীয় মডারেটর, আমরা এমন এক প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন সমাজের কল্যাণে নিয়োজিত মন্ত্রী প্রকাশ্যে ধূমপান করে আইনের চোখ হতে কালো কাপড়টি সরিয়ে দিচ্ছে। মাননীয় মডারেটর, আমরা তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন যৌতুক নিরোধ আইন 1980 থাকার পরেও সেই আইন রক্ষা করতে পারেনি আমাদের মতো শিউলি বকুল আর ফাতিমাদের জীবন। মাননীয় মডারেটর, আমরা তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন ইফটিজিং আইন থাকার পরেও আমার মতো শত শত কিশোরীরা স্কুল ভরে ঘরের দেয়ালে বন্দী করেছে নিজেদের স্বপ্ন সম্ভাবনা। মাননীয় মডারেটর, আমরা তো সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে বিতর্ক করছি যখন বিশ্বজিতের খুনিরা আইনের সাথে ধরি ধরি ছুঁই ছুঁই খেলায় মেতে উঠেছে এবং পদ্মার তেপান্তরে রচিত হচ্ছে আবুল উপাখ্যান। তাই আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রেক্ষাপটে শুধু কঠোর আইনের মাধ্যমে বাল্যবিবাহ বন্ধ করা কোনোভাবেই সম্ভব নয়। এবার আসা যাক সচেতনতার কথায়। মাননীয় মডারেটর, আমি এখন বাল্যবিবাহ বন্ধে একটি সফলতার গল্প শোনাবো। পাবনা জেলার সখীপুর গ্রাম, যেখানে 10 জন নারীর উদ্যোগে গড়ে উঠেছে একটি সামাজিক সচেতনতামূলক প্রতিষ্ঠান আমরা জেগে আছি নারী সংঘ। এই প্রতিষ্ঠানটি গত 3 বছরে 165টি বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালন করে, যার স্বীকৃতি হিসেবে গত 8 মার্চ 2015 এই 10 জন নারী সৈনিককে পাবনা জেলা পরিষদের পক্ষ হতে সম্মাননা প্রদান করা হয়। সূত্র দৈনিক জনকণ্ঠ, 9 মার্চ 2015। প্রতিপক্ষ, আইনে যদি বাল্যবিবাহ বন্ধ করতে পারত তাহলে তো এই সম্মাননা আইন শৃঙ্খলা বাহিনীর পাওয়ার কথা ছিল, কিন্তু তারা তা পায়নি। তাই এই তথ্য থেকে এটাই সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় যে প্রতিটি মানুষের সচেতনতার মাধ্যমে কেবল বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব। মাননীয় মডারেটর, সচেতনতাকে ছোট্ট একটি গণ্ডির ভেতরে চিন্তা করার সুযোগ নেই। নিরক্ষর মানুষের মধ্যে সচেতনতার পরিমাণ থাকে কম। ব্র্যাক ও ইউকে এইডের তথ্য মতে বাংলাদেশের শতকরা 86 জন নিরক্ষর নারী বাল্যবিবাহের শিকার হচ্ছে, অর্থাৎ বাল্যবিবাহ প্রতিরোধের অন্যতম পূর্ব শর্ত হলো নিরক্ষরতা দূর করা। প্রতিপক্ষ, আপনাদের কাছে এখন আমার প্রশ্ন হলো, আইন করে কি নিরক্ষরতা দূর করা আদৌ সম্ভব? মাননীয় মডারেটর, সবশেষে আমরা যদি সচেতনতা ও আইনের মধ্যে সম্পর্ক তৈরির চেষ্টা করি তাহলে দেখতে পাই সচেতনতা হলো আইনের ভিত্তি। রাষ্ট্র কোনো আইন তখনই ইতিবাচক প্রভাবক হিসেবে কার্যকর হয় যখন ওই আইনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রতিটি মানুষের মধ্যে সচেতনতার বলয় তৈরি হয়, অর্থাৎ একজন সচেতন ব্যক্তির হাত ধরে আইনের জন্ম হয়, আর তারপর সেই আইন মানার জন্য চাই সচেতন জনগোষ্ঠী। তাই প্রতিপক্ষ, আপনারা যতই তর্জন গর্জন করুন না
কেন সচেতনতাকে পাশ কাটিয়ে বাল্যবিবাহ বন্ধের চিন্তা করা হবে বোকার সঙ্গে বসবাস করার মতোই। মাননীয় মডারেটর, আমি কখনোই চাইবো না আমার মায়ের ভাগ্যটি মেনে নিতে। তাই যেহেতু বাল্যবিবাহ আমাদের কারোই কাম্য নয়, তাই বাল্যবিবাহ বন্ধে আমাদের কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর সেগুলো হলো: 1. রাষ্ট্রীয়ভাবে দারিদ্র্য বিমোচন করতে হবে। 2. শতভাগ শিক্ষা নিশ্চিত করতে হবে। 3. সামাজিক নিরাপত্তার বলয় তৈরি করতে হবে। 4. সমাজের সকল মানুষকে সচেতন হতে হবে। এবং 5. গণমাধ্যমগুলোকে আরো বেশি কার্যকর ভূমিকা পালন করতে হবে। আর আমরা যদি এই সকল ক্ষেত্রগুলোতে সফল হই, তাহলে বন্ধ হবে বাল্যবিবাহ এবং এদেশে লাখো কোটি না ফোটা গোলাপ প্রস্ফুটিত হবে আপন মহিমায়। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। বলে বসলো যে মা হেরেছে, এবার বোধহয় আমার হারার পালা। না, আমার মনে হয় তোমাকে হারতে হবে না, কারণ তোমার পাশে আজকে ব্র্যাক রয়েছে, তোমার পাশে আজকে আমরা রয়েছে, তুমি হারবে না। এবং আরেকটা কথা বলেছে, পুলিশ আসিবার পূর্বে মেয়েটির বিবাহ হইয়া গেল। আমি জানি না বাল্য বিবাহ প্রতিরোধ আইনে যদি আইন বা পুলিশ আসার পূর্বে যদি বিয়ে হয়ে যায় এবং বাসরঘর হয়ে যায়, তাহলে সেই বিয়ের বাচ্চার কি হবে সেটি কোনো রকম আমি জানি না। আবার একটু যুক্তি খণ্ডন পর্বে কিছু কথা শুনেনি, এবং সে কারণে আমি পক্ষ দলের দলনেতা আমির সোহেল রাব্বিকে আবার আহ্বান করছি যুক্তি খণ্ডন পর্বে পুনরায় তার বক্তব্য প্রদান করার জন্য। মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের দলনেতা কিছুক্ষণ পূর্বে বিশ্বজিৎ হত্যাকাণ্ডের কথা বলে গেছেন, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, আজকে বিশ্বজিৎ হত্যাকাণ্ডে সেই বিচার প্রক্রিয়াটি নিশ্চিত করার জন্য গণজাগরণ মঞ্চ যে সচেতনতার পরিচয়টি আমাদের সামনে তুলে ধরেছে, তার নিঃসন্দেহে প্রশংসার দাবিদার। কিন্তু তারপরেও কঠোর আইনটি না থাকার কারণে আমরা তার শাস্তির বিধানটি নিশ্চিত করতে পারিনি, যেটি কিন্তু প্রমাণ করে দেয় যে আমাদের সমাজে কঠোর আইন এবং তার বাস্তবায়নের অভাব রয়েছে। এছাড়া মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের প্রত্যেকটি বক্তাই একটি জায়গায় ভুল করে যাচ্ছেন। তারা শুধু আইনের কথা বলছেন, কিন্তু আজকে কিন্তু আমরা কঠোর আইনের কথা বলেছি, অর্থাৎ যে আইন কোনো অপরাধীকে বাধ্যবাধকতা সৃষ্টি করবে না, অর্থাৎ তার দৃষ্টামূলক শাস্তিটি নিশ্চিত করবে না। আর যাই হোক, সেটিকে আমরা কখনো কঠোর আইন বলতে পারি না প্রতিপক্ষের বন্ধুরা। এছাড়া আজকে প্রতিপক্ষ দলের বক্তারা বলেছেন যে আমরা যদি আমাদের সমাজে সচেতনতা সৃষ্টি করতে পারি, তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ দূর করা সম্ভব। কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন, অপরাধ প্রবণতা যে কোনো সমাজের একটি নৈমিত্তিক ব্যাপার, অর্থাৎ প্রতিনিয়ত সেটি ঘটবে, কিন্তু সেটির জন্য সচেতনতার আশায় চেয়ে থাকলে কখনোই সফল হওয়া সম্ভব নয়। এজন্য প্রয়োজন কঠোর আইন এবং তার বাস্তবায়নের। এছাড়া মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা বলে গেছেন যে কবে নাগাদ আমরা সেটি নিশ্চিত করবো, সেটি নাকি আমরা বলে জানি। কিন্তু প্রতিপক্ষ, আমরা কিন্তু 2021 সালে আমাদের রূপরেখাটি দিয়ে গেছি, কিন্তু সেই জায়গায় আপনার কোনো রূপরেখা দেখিয়ে যেতে পারেননি যে 2021 সালের মধ্যে সচেতনতার মাধ্যমে আমরা আদৌ বাংলাদেশ থেকে বাল্যবিবাহ দূর করতে পারবো কিনা। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের দ্বিতীয় এবং তৃতীয় বক্তা দুটি মর্মস্পর্শকাতর ঘটনা বলে এটি বোঝানোর চেষ্টা করেছেন যে আমাদের সমাজে সচেতনতার অভাব রয়েছে। কিন্তু প্রতিপক্ষ, আজকে আপনি যদি নিজে সচেতন হন, তাহলে আপনি কিন্তু আপনার পরিবারকে সচেতন করার মাধ্যমে বাল্যবিবাহ রোধ করতে পারবেন। সেখানে আপনার আপনি সেখানে সংশয় প্রকাশ করেছেন, সেটি কিন্তু প্রমাণ করে দেয় যে আসলে সচেতনতার মাধ্যমে সম্ভব নয়, দরকার কঠোর আইন এবং তার বাস্তবায়নের। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের দলনেতা সমাজ কল্যাণ মন্ত্রীর কথা বলে গেছেন, কিন্তু প্রতিপক্ষ লক্ষ্য করুন যে বর্তমানে আমাদের স্থানীয় পর্যায়ের একজন নেতৃত্ব এবং সমাজ কল্যাণ মন্ত্রী, আর যাই হোক, কখনো আমরা তাকে অসচেতন বলতে পারি না, অর্থাৎ তার জন্য যেটি প্রয়োজন কঠোর আইন এবং তার বাস্তবায়নের। এছাড়াও মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের বন্ধুরা একটি উদাহরণের মাধ্যমে এটি প্রমাণ করে যাওয়ার চেষ্টা করেছেন যে সচেতনতার মাধ্যমে একটি গ্রামে আমরা বাল্যবিবাহ রোধ করতে পেরেছি। কিন্তু মাননীয় মডারেটর, আমরা চাই পুরো বাংলাদেশ বাল্যবিবাহ মুক্ত হোক। এজন্য আমরা এই জন্যই বলেছি যে তড়িৎ আইনি হস্তক্ষেপের মাধ্যমে আমরা সেটি 2021 সালের মধ্যে নিশ্চিত করব। এছাড়া মাননীয় মডারেটর, আজকে প্রতিপক্ষ দলের দলনেতা আবারও গণমাধ্যমের কথা বলে গেছেন, কিন্তু আমরা কিন্তু আমাদের মূল বক্তব্যে এটি স্পষ্ট করেছি যে গণমাধ্যমে যে সম্প্রচার নীতিমালাটি অনুসরণ করে চলে, সেটিও কিন্তু আইনের বাইরে নয়। তাই সর্বোপরি যেটি প্রতীয়মান হয়ে যায় যে সচেতনতা নয়, বরং কঠোর আইন এবং তার বাস্তবায়নই পারে আমাদের সমাজ থেকে বাল্যবিবাহ নামক ভয়াবহ ব্যাধিটিকে রোধ করতে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ পক্ষ দলের দলনেতা। আমরা সর্বশেষ বক্তব্য শুনবো আমাদের ব্র্যাকের আয়োজিত বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতার, যেখানে আমাদের রংপুর এবং রাজশাহী বিভাগ অংশগ্রহণ করছে। এই প্রতিযোগিতায় বিপক্ষ দলের দলনেতা ইসমেত আরা বকুলের কাছ থেকে যুক্তি খণ্ডন পর্বে পুনরায় তার বক্তব্য। গল্পটি পুরানো। এক ব্রাহ্মণ সবাইকে ডেকে বলেছিল যে আমাকে বোঝাতে পারবে, আমি তাকে আমার হালের বলদ দিয়ে দেব। কথাটি শুনে ব্রাহ্মণের বউ কাঁদো কাঁদো স্বরে বলেছিল, হ্যাঁ গো, কেউ যদি তোমাকে সত্যি সত্যি বোঝাতে পারে তাহলে আমাদের কি হবে? বলদ দিয়ে দিলে আমরা চলবো কিভাবে? জবাবে ব্রাহ্মণ বলেছিল, আরে পাগল, আমি বুঝলে তো আমাকে সারাদিন বোঝাবে, কিন্তু সন্ধ্যাবেলা আমি বলবো বুঝিনি। সত্যি গল্পের ব্রাহ্মণ আর প্রতিপক্ষের মধ্যে কোনো পার্থক্য নেই। মাননীয় মডারেটর, পক্ষ দলের 3 জন বক্তায় ঘুরে ফিরে বাল্যবিবাহ বন্ধ কঠোর আইনের কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশের আইনে খুনের
সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড, কথা আমরা সবাই জানি। কিন্তু তারপরও জ্যামিতিক হারে বেড়েই চলেছে খুনের ঘটনা। আবার বাল্যবিবাহের কথা যদি আসি, তাহলে দেখা যায় অসচেতনতার কারণে দেশের 81% মানুষ জানেই না বাল্যবিবাহ একটি অপরাধ, যা বন্ধে কোনো আইন থাকতে পারে। তাই প্রতিপক্ষ আপনারা যতই কঠোর আইনের কথা বলুন না কেন, বাল্যবিবাহ বন্ধ করতে হলে সকল পরিবারে একজন করে সচেতন মানুষ তৈরি করতে হবে। কিন্তু আইন দ্বারা ঘরে ঘরে এই সচেতন মানুষ তৈরি করা কোনোভাবেই সম্ভব নয়। প্রতিপক্ষের প্রথম বক্তা আইনের বিভিন্ন ধারা কথা বলে গেলেন, কিন্তু প্রতিপক্ষ আইন হলো সচেতনতার একটি হাতিয়ার মাত্র। হাতিয়ার কখনো নিজে সক্রিয় থেকে কাজ করতে পারে না। সচেতন মানুষ যত নিখুঁতভাবে আইন নামক হাতিয়ারকে ব্যবহার করবে, আইন ততটা সক্রিয়। আর আমরা সেই সচেতন মানুষের কথাই বলছি প্রতিপক্ষ। সুতরাং সচেতনতা আইনের পূর্ব শর্ত। প্রতিপক্ষের দ্বিতীয় বক্তা সতীদাহ কথা বলে গেলেন, কিন্তু আইন করে নিষিদ্ধ করা গেছে। কিন্তু প্রতিপক্ষ, আমরা তো অস্বীকার করছি না, কিন্তু প্রতিপক্ষ সেই আইন প্রণয়ন করার জন্য সচেতন রামমোহনকে আগে সেই চিন্তা করা লেগেছে। সুতরাং এখানে সচেতনতাকে অস্বীকার করার সুযোগ নেই। মাননীয় মডারেটর, এত যুক্তি ও তর্ক উপস্থাপনের পরও যদি প্রতিপক্ষ তাদের অবস্থান থেকে সরে না আসে, তাহলে তাদের উদ্দেশ্যে শুধু এতটুকুই বলবো, তুমি ফিরবে না যেন চেয়ে আছি অচেনা পথের দিকে। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ। আমাদের আজকের যে বিতর্কের বিষয় ছিল, এই বিতর্কের বিষয় নিয়ে আমরা প্রতিনিয়তই বিভিন্ন জায়গায় নানা সভা সেমিনারে কিন্তু আলোচনা করে থাকি। কিন্তু একটুখানি পার্থক্য হচ্ছে এইটুকু, যে আজকের যাদেরকে নিয়ে এই বিষয় বাল্যবিবাহ, আজকে সেই শিশুরাই কিন্তু আজকে আমাদের সাথে এসেছে তাদের না বলা কথাগুলো বলার জন্য, তাদের দাবিগুলো উত্থাপন করার জন্য, তাদের মায়েদের কি অবস্থা হয়েছে সে কথাগুলো বলার জন্য, আইন যে তাদেরকে প্রোটেকশন দিতে পারছে না সে কথাগুলো বলার জন্য, সমাজপতিদের যে বিচারের কথা তারা বলেছেন, এক ধরনের সোচ্চার হয়ে তারা দাবি উচ্চারণ করেছেন, তাদের ভুলের কারণে যে ঘটনাগুলি ঘটছে সেগুলি আজকে তারা এখানে বলার চেষ্টা করেছে। আমাদের দেখেছি যে পক্ষদল থেকে যখন তারা বক্তব্য দিতে আসে, তখন তারা বলেছে যে অপেক্ষার প্রহর আর গোনা যাবে না, আমাদেরকে আইনের কঠোরভাবে বাস্তবায়ন করার মধ্য দিয়ে আমাদের এই যে বাল্য বিবাহ নামক যে ব্যাধিটি সেটি আমাদেরকে দূর করতে হবে। আমরা তাদের বক্তব্যের মধ্যে নানা জায়গায় নানা সময় তারা বলেছে যে সচেতনতা তৈরি করে যে আমরা কোনোভাবেই কোনো ফল নিয়ে আসতে পারবো না, একেবারে আইন হচ্ছে গিয়ে দৌড় গড়ায় যেতে হবে এবং আইনের সঠিক বাস্তবায়ন হতে হবে, তাহলেই কিন্তু আমরা আমাদের আজকের বাল্য বিবাহ যেটি সেটি আমরা বন্ধ করতে পারবো। কিন্তু বিপক্ষ দল বলছে যে আপনি ঘরে ঘরে কিভাবে আইন আপনি প্রতিপালন করবেন, প্রতি ঘরে ঘরে পুলিশ দিলেও তো সেই আইন প্রতিপালন করা সম্ভব হবে না। তারা বলেছে যে আমাদের বস্তিতে যারা বসবাস করে 80% যে শিশুরা রয়েছে তাদের বিয়ে হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের বস্তিতে নয়, আমরা ঢাকা শহরের মধ্যে, আপা হয়তো কিছুক্ষণ পর আরো ভালো বলতে পারবে, ঢাকা শহরের মধ্যে আমরা যদি আমাদের উন্নত শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখতে পাই, সেখানেও কিন্তু আমরা দেখতে পাই 20 থেকে 25% কিন্তু এই বাল্য বিবাহের প্রবণতা রয়েছে। যারা শহরে বসবাস করছে, একটা আইন দিয়ে কিন্তু সেটা বাস্তবায়ন করা সম্ভব নয়। আইনের পাশাপাশি আমাদেরকে সচেতন হতে হবে, আইনের পাশাপাশি আমাদের সকলকে সর্বস্তরে যারা রয়েছে আমরা সব জায়গা থেকে সকলকে না বলতে হবে, প্রতি ঘরে ঘরেই কিন্তু এই আন্দোলন গড়ে তুলতে হবে। যার ঘরে কন্যা সন্তান রয়েছে তাকে আর বোঝা ভাবা যাবে না, তাকে মনে করতে হবে তারও দুহাত রয়েছে, একটি ছেলেরও দুহাত রয়েছে, এবং সেভাবে যদি আমরা এগিয়ে যাই তাহলে কিন্তু আমাদের আজকের যে বিষয়টি সেই বিষয়টির কাঙ্ক্ষিত জায়গায় আমরা পৌঁছাতে পারবো। আমরা শুনবো আমাদের আয়োজনের আজকের যিনি প্রধান অতিথি, যিনি এই কন্যা শিশুদের নিয়ে কাজ করেন, যিনি বাল্য বিবাহ প্রতিরোধ করার জন্য তার প্রায় অনেকটা সময় প্রতিটা দিন তিনি ব্যয় করে থাকেন। তিনি হচ্ছেন কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের সম্মানিত সম্পাদক নাসিমা আক্তার জলি। আমি আহ্বান করছি আমাদের আজকের এই প্রতিযোগিতার সম্মানিত প্রধান অতিথি নাসিমা আক্তার জলি আপাকে এই পর্যায়ে তার বক্তব্য প্রদান করার জন্য। ধন্যবাদ কিরণ, আমি তোমাদের বক্তব্যগুলো শুনছিলাম এবং আমি অত্যন্ত অনুপ্রাণিত, উৎসাহিত এবং গর্ববোধ করছিলাম। কারণ আমার কাছে যখন আমি দুই পক্ষের যুক্তি শুনছিলাম, আমার কাছে মনে হয়েছে যে উভয়ের যুক্তি অত্যন্ত প্রখর, কিন্তু তারপরেও আমি মনে করি যে যুক্তি আসলে একটা মানুষকে গড়ে তোলার ক্ষেত্রে তার মেধা, তার মনন বা তার বিকাশের ক্ষেত্রে কিন্তু আমরা যতই প্রাতিষ্ঠানিক শিক্ষা দেই না কেন, কিন্তু যুক্তি তর্কের মধ্যে দিয়ে কিন্তু একটা শিশুকে গড়ে তোলার জন্য আমার মনে হয় এটা একটা বড় মাধ্যম। তোমরা যখন এখানে তর্ক করছিলা, আমার এক তার্কিক বলে গেল যে শাস্তির বিধান করা হয়েছে এখন 2 বছর, জরিমানা করা হয়েছে 50 বছর। আমি যে জায়গা থেকে বলবো এটা এখনো কিন্তু ঝুলন্ত অবস্থায় আছে, এখনো কিন্তু এই আইন কার্যকর করা হয়নি, এখনো কিন্তু এই আলোর মুখ দেখেনি। সুতরাং এটা একটা আমাদের অবস্থান। আমি জানি না যে বাংলাদেশ সরকার এটা কবে আলোর মুখ দেখাবে। রিসেন্টলি গত 18ই ডিসেম্বর শুভঙ্করের ফাঁকির মতো একটা কিন্তু অফিস আদেশ হয়েছে, যে অফিস আদেশটা এরকম যে বিয়ের বয়স 18 বছর,
তবে পিতামাতা বা আদালতের সম্মতিতে 16 বছর সকলের কাছে গ্রহণযোগ্য হবে, সামাজিক সমস্যা কম হবে। দ্যাট মিনস এই ফাঁকির মধ্যে দিয়ে কিন্তু রাষ্ট্র আইনের জায়গাকে শিথিল করে দিল এবং 18 বছরের আগে বিয়েটাকে আমাদের সবার কাছে এটাকে কিন্তু একটা মেসেজ দেওয়ার চেষ্টা করা হলো বিয়ে হতে পারে। কিন্তু প্রশ্ন যে জায়গায় হলো যে কেন বাল্য বিয়ে বন্ধ করা উচিত, এই বিয়ের পিছনে কি বয়সটাই মূল কারণ? কেন বাল্য বিয়ে হওয়া উচিত না? শারীরিক এবং মানসিক পূর্ণতা আসে না মেয়েদের 18 বছরের আগে এবং ছেলেদের 21 বছরের আগে। একইভাবে বলা হয়েছে যে এই 18 বছরের আগে মেয়েদের সন্তান ধারণের জন্য যে স্বাস্থ্য যে বিষয়টা প্রয়োজন সেটাও তার ম্যাচিউরড হয় না। সুতরাং এই বয়সে তাদের যেহেতু স্বাস্থ্য পারমিট করে না, একজন শিশু আরেকজন শিশুকে ধারণ করার মতো ক্ষমতা তার অর্জিত হয় না, সুতরাং যদি বাল্য বিয়ে হয় পরবর্তীতে অনেকগুলো আসলে প্রভাব পড়ে। তো সেখান থেকে আমার মনে হয়েছে যে আমরা বাল্য বিয়ের কথা যেভাবেই বলি না কেন, শুধুমাত্র আইন আসলে আমাদেরকে এই পথ উতরাতে পারবে না, এর সাথে আমাদের সচেতনতা লাগবে। তোমরা যে বিষয়টা নিয়ে ডিবেট করছো এটা শুধু নিজেদের মধ্যে তর্কের খাতিরে তর্ক না হয়ে আমাদের এই মেসেজটা আসলে সবার প্রত্যেকটা মানে আমি মনে করি পরিবারে প্রত্যেকটা দরজায় আমাদেরকে বলতে হবে এবং আমাদের নিজেদের মধ্যেও এই সচেতনতাটা তৈরি করতে হবে। সুতরাং সচেতনতার একটা বড় হাতিয়ার আমাদের সবার মধ্যে জাগ্রত করতে হবে। ধন্যবাদ সবাইকে। এখন সময় এসেছে, আমরা কিন্তু অনেক দূর এগিয়ে যাচ্ছি, আমাদের দেশ এগিয়ে যাচ্ছে। আমরা সেই আমাদের স্কুল সময় থেকেই কিন্তু আমাদেরকে এই শিক্ষাগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। কি হলে আমি শিশু মাতা হওয়া যাবে না, কি হলে আমাকে আমার সন্তান ধারণ ক্ষেত্রে অসুবিধা হতে পারে, কিশোরদেরকেও জানতে হবে তার বয়স বৃদ্ধির সাথে সাথে কি কি হতে পারে, যে কথাগুলো আব্বা আমাদেরকে খানিক আগে বললেন। আমরা একটা জায়গায় কিন্তু ফলাফল ঘোষণার জায়গায় কিন্তু আমি বারবার বলি যে সেটি হচ্ছে যে খুবই এক ধরনের কষ্ট, তবু ফলাফল, এবং এটি হচ্ছে নিষ্পত্তির একটি জায়গা এবং সেই নিষ্পত্তি আজকে করছি। আজকের প্রতিযোগিতায় বিজয়ী দল হচ্ছে গিয়ে বিপক্ষের দল আগ্রা উচ্চ বিদ্যালয়। আমার পক্ষ দলের বন্ধুরা ভীষণভাবে তাদের মনের মধ্যে আজকে জিততে না পারার জন্য একটা কষ্ট, কিন্তু আজকের এই কষ্টই তোমাদেরকে অনেক বড় করবে। আজকের কষ্টই তোমাদেরকে আরো বেশি ভালো করার জন্য তোমাদেরকে এগিয়ে নিয়ে যাবে। আজকের এই প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হবার গৌরব অর্জন করেছে যে হচ্ছে আগ্রান উচ্চ বিদ্যালয়ের দ্বিতীয় বক্তা শিউলি শিলা জয়ী। অভিনন্দন রইল শিলাকে, তার দলকে, এবং আমরা আগেই বলেছি যে আমাদের আজকের কালীগঞ্জ করিমউদ্দিন পাবলিক উচ্চ বিদ্যালয় খুব ভালো করেছে, তাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা যারা এতক্ষণ টেলিভিশনের পর্দায় দেশে অথবা বিদেশে বিতর্ক বিকাশ বিতর্ক প্রতিযোগিতাটি যেটি ব্র্যাক এটিএন বাংলা ডিবেট ফর ডেমোক্রেসি আয়োজন করেছে সেটি দেখলেন। সেই অনুষ্ঠানের সেমিফাইনাল দেখার আমন্ত্রণের মধ্য দিয়ে আমাদের আজকের এই প্রতিযোগিতা এখানেই শেষ করছি।